হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ডিজিটাল আগামী প্রস্তুতি প্রথম শিক্ষণ অভিজ্ঞতার চতুর্থ সেশন তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে এই টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শুরু করি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিচ্ছি এবং এই তথ্যের উপর ভিত্তি করে দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে থাকি এবং সেই তথ্যের উপর আমরা ভিত্তি করে আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি। তাহলে ছোট পরিসরে উদাহরণ দিলে বলা যায়, বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা বা শিক্ষাপঞ্জি থেকে গ্রীষ্মের ছুটির সময় জেনে আমি পরিবারের সদস্যদের সাথে কবে বেড়াতে যেতে পারি তার সিদ্ধান্ত নিই, বা ভিডিও সম্পাদন করার জন্য কোন সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায় এবং বড় ফাইল নিয়ে কাজ করা যায় সেই তথ্য নিয়ে আমি সেই সফটওয়্যার আমার কম্পিউটারে ইনস্টল করি। তাহলে আমি ইনফরমেশন নিয়ে তারপর আমরা কাজগুলো করব। যেমন এখানে প্রথমেই আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা ধরো আমি এখন যে তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করতেছি সেই ভিডিওটা আমাকে সম্পাদনা করতে হবে। তার সম্পাদনা করতে হলে সম্পাদনা এডিটিং করা, অর্থাৎ এখানে বিভিন্ন আমাকে টেক্সট বা ভয়েস ওভার, গ্রাফিক্স এগুলো অ্যাড করব। তাহলে এই যে আমি কাজগুলো করব ভিডিও সম্পাদনা করার জন্য অবশ্যই আমাকে একটা সফটওয়্যার নিতে হবে। সেই সফটওয়্যারটা আমি বিনামূল্যে কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা আমাকে ভাবতে হবে, এবং যে সফটওয়্যারটা আমি ব্যবহার করতে পারবো বিনামূল্যে সেই সফটওয়্যারটাই আমি আমার কম্পিউটারে ইনস্টল করে নিব। এভাবে নানা রূপে তথ্যের উপর আমরা নির্ভর করি, কিন্তু সকল তথ্য আবার সংবাদ না। অর্থাৎ আমার সবগুলো তথ্যই যে সংবাদ হবে এমন কোনো কারণ নেই। এখানে সংবাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, আমরা এই বৈশিষ্ট্য জানব এবং আজকে সেশনে সিদ্ধান্ত নিব আমরা আমাদের বিদ্যালয়ের বুলেটিনে কোনো বিষয় নিয়ে একটি প্রতিবেদন বা আর্টিকেল লিখব। অর্থাৎ কোন বিষয় নিয়ে আমরা একটি আর্টিকেল বা প্রতিবেদন লিখতে পারি সেটা নিয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিব। তাহলে আসো, প্রথমে সময় উপযোগিতা, অর্থাৎ ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময়ে পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে যাবে ততই এটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একটা ঘটনা ঘটে যাওয়ার কত কম সময়ের মধ্যে আমাদের পাঠক বা যারা সংবাদ গ্রহীতা আছে তাদের কাছে যাবে ততই এই সংবাদটা গুরুত্বপূর্ণ হবে এবং এটা সংবাদ হিসেবে বিবেচিত হবে। তাহলে একটা ঘটনা ঘটে যাওয়ার আমি যদি অনেক পরে সেই সংবাদটা জানতে পারি সেটার কোনো গুরুত্ব থাকে না আমাদের কাছে। যেমন আজকে কোনো ঘটনা ঘটলে সেটা 2 দিন পর অত গুরুত্ব থাকবে না, যেটার গুরুত্বটা আজকে যতটা থাকবে। কোনো ঘটনা ঘটার অনেক সময় পর ঘটনার তথ্যটি আর সংবাদ থাকে না। যেমন 1 জুন বাংলাদেশের ফুটবল দলের কোনো ম্যাচ জয়ের তথ্য 10 জুন পর্যন্ত আর গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ 1 জুন আমরা যে সংবাদটা পাবো ফুটবল দলের ম্যাচ জয় করেছে কি করেনি সেটা ওই দিন যতটা আমাদের লাইফে এফেক্ট ফেলবে, এই 10 জুন অর্থাৎ প্রায় 10 দিন পর সেটা আমাদের জীবনে ততটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আমাদের সময় উপযোগিতা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আমরা এখানে তথ্যের ক্ষেত্রে রাখতে পারি। তারপর নৈকট্য জিনিসটা আমার সারাউন্ডিং এরিয়ায় কতটুকুর মধ্যে জিনিসটা সংগঠিত হচ্ছে, অর্থাৎ আমার কাছে আমার কতটুকু নিকটবর্তী জায়গায় সেই কাজটা আমার নিকটবর্তী জায়গায় এটা সংগঠিত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। কোনো একটি নিজস্ব পরিমণ্ডলের তথ্য সম্পর্কিত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ এবং সংবাদ হিসেবে বিবেচ্য। আমার বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক বা আমার উপজেলার মানুষের কাছে সংবাদ, কিন্তু আরেকটি বিভাগের উপজেলার মানুষের কাছে এটি প্রয়োজনীয় বা আকৃষ্ট হওয়ার মতো তথ্য নয়, তাই তাদের কাছে এটি সংবাদও নয়। অর্থাৎ আমার নিজ জেলার মধ্যে যা সংগঠিত হচ্ছে সেটা আমার জেলার জন্য যতটা সংবাদ হিসেবে বিবেচ্য হয় সেটা অন্য কোনো জেলার জন্য সংবাদ হিসেবে বিবেচ্য নাও হতে পারে। তাহলে এখানে নৈকট্য বলতে বোঝানো আমার নিকটবর্তী কতটুকু এরিয়া বা কতটুকু পরিমণ্ডলে তথ্যটা আমার জন্য সংবাদ হবে বা সংবাদ হবে না সেটাই আমার এখানে বিবেচনায় আনবো। প্রভাব,
প্রভাব বলতে একটা সংবাদ আমার জীবনে বা আমাদের জীবনে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে সেটার উপর ডিপেন্ড করে ওই তথ্যটা আমাদের জন্য সংবাদ হয়ে উঠতে পারে, আবার সংবাদ নাও হতে পারে। তাহলে কোনো তথ্য যদি নিজস্ব পরিমণ্ডলের মধ্যে না হয় কিন্তু ওই তথ্য অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলে, তখন সংবাদ হয়ে ওঠে। এটা আমার নিজস্ব পরিমণ্ডলে নাই থাকতে পারে, কিন্তু ওই তথ্যটা যদি হচ্ছে যে আমাদের জীবনে প্রভাব ফেলে, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য সংবাদ হয়ে উঠবে। প্রভাব অনেক রকম হতে পারে, যেমন অর্থনৈতিকভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত, আবেগের সাথে সম্পর্কিত হতে পারে। এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে যে একটা তথ্য সংবাদ হয়ে উঠতে পারে। ভারসাম্যতা কোনো ঘটনা যদি একাধিক বা তার বেশি পক্ষ সম্পর্কিত থাকে, তবে ওই ঘটনার উপর তৈরি সংবাদে সকল পক্ষের মতামত বা তথ্য থাকতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে কেউ অভিযোগ করে, তবে শুধু সেই অভিযোগ নিয়েই একটি তথ্য প্রকাশ করলে সেটি একটি মানসম্মত সংবাদ বলে বিবেচিত হবে না। অর্থাৎ আমরা যে সংবাদটা প্রচার করব, সেই সংবাদটা যদি একটা গোষ্ঠীকে নিয়ে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই স্পেসিফিক গোষ্ঠীটার হচ্ছে যে বিপরীতে যদি কেউ থাকে, তাদেরও কিছু মতামত থাকতে হবে, না হলে সেটা আমাদের জন্য সংবাদ হবে না, অর্থাৎ বৈধ হবে না। এখন বৈধতা জিনিসটা হচ্ছে স্বচ্ছতা এবং বৈধতা জিনিসটা হচ্ছে যে অবশ্যই সংবাদটাকে স্বচ্ছ হতে হবে এবং সেখানে বৈধতা থাকতে হবে, তাহলে সেটা সংবাদ হয়ে উঠবে। অর্থাৎ আমরা যদি হচ্ছে যে ধরো একটা চা শিল্প বা হচ্ছে যে চা কারখানায় হচ্ছে যে যেখানে শ্রমিকরা কাজ করে, তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করলাম, সেই প্রতিবেদনে শুধুমাত্র তাদের দিকটাই তুলে ধরলাম, মালিক পক্ষের দিকটা আমরা তুলে ধরলাম না, তাহলে সেটা কিন্তু একটা সংবাদের ভারসাম্যতা রক্ষা হবে না। অবশ্যই আমাদের দুই পক্ষ বা দুই দলের কথা শুনতে হবে, মতামত জানতে হবে, এবং তাহলেই ওই সংবাদটা একটা মানসম্মত সংবাদ হয়ে দাঁড়াবে। অবশ্যই সেখানে ভারসাম্যতা থাকতে হবে। কি থাকতে হবে? ভারসাম্যতা থাকতে হবে। আমরা জেনে রাখলাম যখন আমরা কোনো সংবাদ পরিবেশন করব, তখন কোন কোন বিষয় আমাদের বিবেচনা করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কোনো কাজ, জীবনযাপন বা বক্তৃতাও আকর্ষণীয় সংবাদ হয়ে উঠতে পারে। খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচ্য। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন, তা হলো 6ক। একটি সংবাদে কি, কে, কোথায়, কখন, কিভাবে, কেন, এই 6টি প্রশ্নের উত্তর থাকলে সংবাদটি পরিপূর্ণতা পায়। 6ক জিনিসটা হলো 6টি প্রশ্ন। 6টি প্রশ্ন কি হতে পারে? একটা হচ্ছে কি, অর্থাৎ তারপর কে এবং কোথায়, কখন, কিভাবে এবং কেন। অর্থাৎ ধরো একটা বিষয়, কি বিষয় বা কে বলেছিল, কোথায় বলেছিল, কখন বলেছিল, কিভাবে বলেছিল এবং কেন বলেছিল, এই 6টি প্রশ্নের উত্তর যদি একটা সংবাদের মধ্যে আমরা পাই, তাহলে ওই সংবাদটি একটা পরিপূর্ণ সংবাদ হিসেবে আমরা বিবেচনায় আনতে পারি। এছাড়া সংবাদ বা ঘটনাটির সাথে সম্পর্কিত উপাত্ত, ছবি, ভিডিও সংবাদের সাথে যুক্ত করলে এটি আরও বেশি গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে একটা সংবাদের শুধু উপাত্ত আর তথ্য নিয়ে হবে না, সেখানে আমরা যদি তার উপাত্ত তথ্যের মধ্যে ছবি, ভিডিও ইত্যাদি যুক্ত করতে পারি, তাহলে ওই সংবাদটা বেশি গ্রহণযোগ্যতা পাবে, কারণ সেখানে প্রমাণস্বরূপ আমরা ছবি, ভিডিও এগুলা প্রমাণস্বরূপ নিয়ে আসতে পারি। এই জন্য ওই তথ্যটি তখন একটি সংবাদ হয়ে দাঁড়াবে। আচ্ছা, সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয়। কেন উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয়? একটা সংবাদের শিরোনাম থাকতে পারে, 6ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবো, পটভূমি বা সম্প্রসারিত তথ্যগুলো পাবো, উদ্ধৃতি বা সাধারণ বর্ণনা পাবো, এবং কম গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনার সাথে সম্পর্কিত আমরা কিছু তথ্য পাবো। এই সব কিছু নিয়ে আমরা একটা হচ্ছে যে সংবাদের পিরামিড পাই, আর এই উল্টা পিরামিডটাকেই আমরা হচ্ছে যে সংবাদের বৈশিষ্ট্যতা হিসেবে এখানে গণ্য করতে পারি। আমরা আজকে আমাদের আর্টিকেল বা নিবন্ধ লেখার বিষয়বস্তু ঠিক করব। বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক। নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে, এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তার নিজের মতো করে আমরা লিখব। তাহলে আসি বিষয়, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপস্থিতি।
আমাদের বিষয়টা আমরা কি নিলাম, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি, এবং যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে চাই শিক্ষার্থী অনুপস্থিতির কারণটাকে আমরা এখানে গুরুত্ব দিতে চাই। যে যে তথ্য থাকতে পারে, কি কি তথ্য থাকতে পারে, তাহলে এখানে শিক্ষার্থী কেন অনুপস্থিত ছিল, এবং শিক্ষার্থী যদি অসুস্থ থাকে শিক্ষার্থী কেন অসুস্থ হয়েছিল, কবে অসুস্থ হয়েছিল, সেই ধরনের তথ্যগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে যে উপাত্ত থাকতে পারে, যে উপাত্ত বা ডেটা বলতে এখানে কি কি উপাত্ত থাকতে পারে, শিক্ষার্থীর কি কি উপাত্ত আমরা এখানে রাখতে পারি, তাহলে এখানে আমরা রাখতে পারি হচ্ছে যে শিক্ষার্থী কবে অসুস্থ হয়েছিল, কখন অসুস্থ হয়েছিল, এবং যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেই প্রেসক্রিপশন, তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে শিক্ষার্থী বাবা মায়ের হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশান গ্রহণ করতে পারি, এই তথ্য বা ডেটাগুলো আমরা হচ্ছে সংরক্ষণ করতে পারি এখানে। তারপর হচ্ছে যার যার সাক্ষাৎকার থাকতে পারে, কার কার সাক্ষাৎকার এখানে থাকতে পারে, মা বাবা শিক্ষার্থী শ্রেণী শিক্ষক এদের সাক্ষাৎকার এখানে থাকতে পারে। যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে, এখানে কোন ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে, এখানে হচ্ছে যে আমরা প্রেসক্রিপশনের ছবি ব্যবহার করতে পারি, রুগী যখন অসুস্থ ছিল তখন যদি কোনো ভিডিও ধারণ করা থাকে সেই ধরনের ভিডিওগুলো, বা এছাড়া যে অসুস্থ হলে অনুপস্থিত থাকবে এমন না, সে কোনো হচ্ছে যে অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে সেটার জন্য যদি সে অনুপস্থিত থাকে তাহলে সেই ধরনের কোনো ভিডিও, যদি সে অনুষ্ঠানে কোনো ভিডিও থাকলে সেই ভিডিওটা, বা সে উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে তখন সেখানে ছবি তুলেছিল সেই ছবিটা থাকলে আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অনুসন্ধানী বা গবেষণামূলক সংবাদ, নিবন্ধ, আর্টিকেল, ব্লগ লেখার পরিকল্পনা, এই অভিজ্ঞতা শেষে আমরা আমাদের বিদ্যালয়ের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরি করব। তাহলে আমরা একটা অনলাইন পোর্টাল তৈরি করব, সেই পোর্টালে থাকবে আমাদের তৈরি নিবন্ধ বা আর্টিকেল অথবা ব্লগ। আমরা আমাদের আশপাশ থেকে আমাদের ব্লগের বিষয়বস্তু ঠিক করব। মনে রাখতে হবে এমন বিষয়বস্তু নির্বাচন করব যার জন্য আমাদের উপাত্তের প্রয়োজন হবে, কারণ আমরা আগামী কিছু সেশনে উপাত্ত এবং তার উপস্থাপনা নিয়ে কাজ করব। কিছু কিছু বিষয়বস্তু উদাহরণ দেওয়া হলো এবং সাথে ওই বিষয়ের সাথে সম্পর্কিত উপাত্তের ধারণা দেওয়া হলো। তাহলে আমরা এখানে কিছু বিষয়বস্তু এবং তার সাথে সম্পর্কিত উপাত্তের ধারণা নিয়ে আমরা কথা বলি। আমাদের প্রথম বিষয়বস্তু আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতি। সেখানে কোন ধরনের ডেটা, গত বছর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোন মাসে উপস্থিতির হার কেমন, কোন মাসে অনুপস্থিতি বেশি, সবচেয়ে বেশি, সেটা যদি আমরা হচ্ছে যে একটু আলোচনা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো একটা ইনফরমেশন বা ডেটা আমরা পেতে পারি। আমার এলাকায় বাল্যবিবাহ, তাহলে আমার এলাকায় বাল্যবিবাহ যদি বিষয়বস্তু হয়ে থাকে তাহলে বাল্যবিবাহের সবচেয়ে প্রচলিত 5টি কারণের মধ্যে কোন কারণে বেশি বাল্যবিবাহ হয় তার তুলনামূলক হারগুলো আমরা যদি নির্ধারণ করতে পারি তাহলেও আমরা হচ্ছে যে এখানে কাজটা করতে পারবো। তারপর আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী খেলাধুলায় অংশগ্রহণ, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করতেছে, কোন শ্রেণীর শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করতেছে, কোন জেন্ডারের শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করতেছে, কোন বয়সের শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করতেছে, এই বিষয়গুলো যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে হচ্ছে যে আমরা ওই বিষয় নিয়ে ভালো একটা ডেটা পাবো। অনলাইনে ভুল বা তথ্য গুজব ছড়ানো বা তথ্য বিকৃত করা, তাহলে এই জিনিসটা হচ্ছে 5টি কারণে অথবা মাধ্যমে গুজব সবচেয়ে বেশি ছড়ায় এবং সেগুলোর হার, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যে বিভিন্ন ধরনের গুজব ছড়ায় এবং সেগুলো কত পার্সেন্টেজে ছড়াচ্ছে বা কিভাবে ছড়াচ্ছে সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে সেখানে আমরা ডেটা পাচ্ছি এবং সেই ডেটাগুলো নিয়ে আমরা হচ্ছে পর্যালোচনা করতে পারবো। অনলাইনে প্রতারণা, অনলাইনে অনেক ধরনের প্রতারণা করা হয়, সবচেয়ে বড় প্রতারণা কিছু স্ক্যামিং করা হয়। তারপর হচ্ছে যে তোমার হচ্ছে অনেকে হচ্ছে যে মোবাইল কল করে হচ্ছে যে আমাদের ই-কমার্সে অনেক ধরনের প্রতারণা করে থাকে। এই অনলাইন প্রতারণাগুলো আমরা কিভাবে শিকার হচ্ছে এবং সেখানে পার্সেন্টেজগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে আমরা একটা ডেটা পাবো। ইন্টারনেটে শেখার মধ্যে কত শতাংশ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মনে করে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা বা শেখা সম্ভব হচ্ছে, সেই জিনিসটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে হচ্ছে যে আমাদের ইন্টারনেটে শেখাটা চালু রাখবো কি রাখবো না সেটাও আমরা হচ্ছে যে এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি। তাহলে উপরের উদাহরণগুলো শুধু আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে। আমরা উপরের বিষয়বস্তু থেকে আমাদের ডায়েরি কিংবা আমাদের আশেপাশের যে কোনো বিষয়বস্তু থেকে যে কোনো একটি বিষয় নিব এবং এখন থেকে এর উপর কাজ শুরু করব। আমাদের বিষয়বস্তু ঠিক করে আগামী শ্রেণীতে শিক্ষককে দেখাবো, শিক্ষক আমাদের সাহায্য করবেন যেন আমাদের সবার বিষয়বস্তু একই রকম না হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে যে পরবর্তী আমাদের সেশনে বিষয়বস্তু নির্ধারণ করব, বিষয়বস্তু নির্ধারণ করে আমরা আমাদের শিক্ষককে জানাবো এবং আমাদের নির্ধারিত যে বিষয়টা আমরা সিলেক্ট করব সেটা আমরা এখানে লিখব, আমরা এখানে লিখে হচ্ছে যে আমাদের শিক্ষককে দেখাবো পরবর্তী ক্লাসে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ আর সঙ্গে থাকার জন্য গুড বাই।